তত্ত্বাবধায়ক বাতিলে বিতর্কিত বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। মাইলস্টোনে দগ্ধদের পর্যবেক্ষণে ভারতের বিশেষজ্ঞ দল, 2 শিক্ষককে সম্মাননা দেবে সরকার। মার্কিন শুল্ক নিয়ে ফের বৈঠকের অনুরোধ বাংলাদেশের, আমন্ত্রণ ও জবাবের অপেক্ষায় ঢাকা। ফরিদপুরের করিমপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, 3 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 6 প্রাণ। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। খায়রুল হকই প্রথম কোনো বিচারপতি যাকে গ্রেপ্তার করা হলো হত্যাসহ রায় জালিয়াতির মামলায়। আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারে। আমি সবসময় আল্লাহর উপর নির্ভর করি। আই লিভ ইন দ্য প্রেজেন্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। কথাবার্তায় অত্যন্ত ভদ্রলোক, চলাফেরায়ও স্মার্ট ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবক। কিন্তু কে বলবে তিনি এদেশের বিচার বিভাগ দলীয়করণের শুরুটা জোরেশোরে করে দিয়ে গিয়েছিলেন? বলছি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের কথা। তার একটি রায়ের কারণেই ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। সংক্ষিপ্ত রায়ে আরও 2 বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বললেও 16 মাস পর লিখিত রায়ে শেখ হাসিনাকে খুশি করতে মুছে ফেলেন তিনি। এরপর পুরো নির্বাচন ব্যবস্থাই ভেঙে যায়। অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয়। অবশ্য এর পুরস্কারও পেয়েছেন খায়রুল হক। দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। নিজেকে লর্ড ড্যানিং ভাবতেন খায়রুল হক, অথচ পদে পদে তিনি করে গেছেন অনিয়ম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খায়রুল হকের নেওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত এবং তার শাস্তির দাবিও উঠেছে বারবার। সেই সাথে অনিয়ম করে প্লট নেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী দেশের 3য় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক এই প্রধান বিচারপতি আইন কমিশনের পদে থাকতে প্রকাশ্যে বিরোধে জড়ান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথেও। তাকে পাশ কাটিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে গিয়ে সেই পদের মেয়াদও বাড়ান তিনি। প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচননামা ও নির্বাচন কমিশনে আমার দিনগুলো বইতে বিচারপতি খায়রুল হক সম্পর্কে লিখেন, বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির স্থপতি একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। আমি তাকে অরাজনৈতিক ব্যক্তি বললে মূলত তিনি পর্দার অন্তরাল থেকে দলীয় রাজনীতির পক্ষে বিপক্ষে দাবার চাল দিয়েছেন। আমি দেখব যে কোনো আইন ভঙ্গ হয়েছে কিনা, সত্যিকার অর্থে স্ক্যান্ডালাইজিং অফ দ্য কোর্ট হয়েছে কিনা, সেই জিনিসটা আমরা দেখব। লোকে বলে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না, তাই যেন হলো সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সঙ্গেও। বৃহস্পতিবারের সকালটা ভালো হয়নি সাবেক এই প্রধান বিচারপতির। বাসায় হাজির হয় ডিবি। এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা 3টি মামলার একটিতে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এবার জীবন মুদ্রার ওপিটও দেখতে শুরু করলেন খায়রুল হক, যিনি কিনা প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে হাতকড়া পড়তে হলো তারই সৃষ্ট পথে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেপ্তারের বিষয়ে কথা বলছেন বার সভাপতি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড। এবং সেই সময় আমার মনে আছে, আমি এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম, খোন্দা মাহবুব হোসেন সাহেব প্রেসিডেন্ট ছিল। আমরা সাধারণ সভা ডেকে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি খায়রুল হককে পার্সন নন কাটা করেছি। অর্থাৎ সুপ্রিম কোর্টে তার 2014 সালে
সেই সময় তাকে রায়ের পরেই তাকে সুপ্রিম কোর্টে তার নিষিদ্ধ করে দিয়েছিলাম তাকে। তারপর থেকে সুপ্রিম কোর্ট বার স্টেশনে খায়রুল হক কিন্তু যেহেতু পার্সন নন কাটা ছিল, কখনো সে আসে নাই। শুধু তাই নয়, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল, সাধারণত প্রধান যে কোনো বিচারপতি, মাননীয় বিচারপতি, তাকে নিয়োগের সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। আবার রিটায়ার করার সময় তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের একমাত্র প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই এবং নীরবে সে চলে গেছে এখান থেকে সম্বর্ধনা, বিদায় সম্বর্ধনা ছাড়াই। অর্থাৎ 5ই আগস্টের পরে যে আমরা প্রতিবাদ করেছি জানা, প্রতিবাদ কিন্তু সেই সময় থেকে কন্টিনিউ করছে। এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তার এই রায়ের বিরুদ্ধে কুশপুত্তলিকে, তার বিরুদ্ধে তার কুশপুত্তলে দাহ করা হয়েছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, আপনার নিশ্চয় মনে আছে। এবং প্রতিদিনে তার প্রতিবাদ, রায়ের প্রতিবাদে আমরা আইনজীবীরা আগে বুঝতে পেরেছিলাম তার রায়ের উদ্দেশ্য, এই রায়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে যাবে। দর্শক, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তারের বিষয়ে কথা বলছেন বার সভাপতি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পরবর্তী সংবাদ, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কারিগর ABM খায়রুল হক। সুপ্রিম কোর্টে এই মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বলেন তার এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকার ইচ্ছা করলে আরও আগেই গ্রেপ্তার করতে পারত খায়রুল হককে। জনতার আদালতে উন্মুক্ত সাজা দেওয়া হবে। জনতা দেখবে যে এই ধরনের কর্মকাণ্ড করলে কোনো বিচারপতি কেউ পার পাবে না। এদেশের গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। মাইলস্টোনে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে ভারতের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, দগ্ধদের এখন শারীরিক অবস্থা কেমন দেখছেন? আর এর আগে জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে নিহতদের ব্যাপারটা আপডেট করা হয়েছে, সেই বিষয়টি নিয়েও জানাবেন। জয়, মূলত যারা আহত আছেন তাদেরকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কিন্তু দেশে আনা হয়েছে। ইতোমধ্যে কিন্তু আমরা জেনেছি সিঙ্গাপুর থেকে একটি দল এসেছে। এরপরে গতকাল সন্ধ্যায় কিন্তু ভারতের 4 জনের একটি টিম কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছিল। তারা আজ সকালবেলা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসে। সেখানে তারা তাদের যে প্রশাসনিক কমিটির সাথে মিটিং শেষে রোগীদের পর্যবেক্ষণ করে প্রায় 2 ঘন্টা অবস্থান করেছিলেন এখানে। এরপর তারা এই জায়গাটি ত্যাগ করে চলে যান। বলা যায় আজ সন্ধ্যা নাগাদ কিন্তু আবার চীন থেকেও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে বাংলাদেশে। সব মিলে এখন পর্যন্ত সরকার যে বিষয়টিতে সবচেয়ে বেশি মূল্যায়ন করছে সেটি হচ্ছে যেন যারা দগ্ধ অবস্থায় চিকিৎসারত আছেন তারা যেন সর্বোচ্চ সেবাটি পায়। এছাড়া যারা ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে, ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে CMH সহ বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 57 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। এর মধ্যে যদি বলে রাখি 8 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা সর্বশেষ যে তথ্যটা পেয়েছিলাম তাদের কোনো এর পরবর্তী কোনো তথ্য কিন্তু আমরা এখনও পাইনি। আজকে সন্ধ্যার পরে একটি আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফ করা হবে, সেখানে আসলে আহত এবং নিহতদের যে সংখ্যাটি সেটি নিয়ে আসলে বিস্তারিত জানানো হবে। এছাড়াও যদি বলে রাখি এখন পর্যন্ত রোগীর স্বজন ছাড়া হাসপাতালে কোনো উৎসুক জনতা থেকে শুরু করে কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই ব্যাপারে এখানে খুবই কঠোরভাবে অবস্থান নিয়েছেন, কারণ এইসব রোগীদের ক্ষেত্রে যেটি হয় তারা ইনফেকশনের একটি ঝুঁকি থাকে, তাই এই বিষয়টি এখানে খুবই নিশ্চিত করা হয়েছে। জয়ী। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। মার্কিন শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে বাংলাদেশের করণীয় সম্পর্কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, চিঠির জবাব পেলে নেগোসিয়েশন টিম যাবে যুক্তরাষ্ট্রে। একটা পত্র দিয়েছি, আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাবো ইনশাল্লাহ। এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসে রয়্যাল পরিবহনের একটি বাস। ফরিদপুরের করিমপুর এলাকায় পৌঁছলে সংঘর্ষ হয় আরেকটি বাসের সাথে। এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে আটকে যায় যানবাহন চলাচল। এদিকে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে 2 জন এবং গোপালগঞ্জে মারা যান আরও 1 জন। লোকাল গাড়িটা খুব বেগে আইছে, বেগে আসার পরে উনি চাপাইতেছিল কিন্তু ও আর চাপাইতে পারে নাই, ও একটা সামনাসামনি মেরে দিচ্ছে। অতিরিক্ত গতি বাসটা, এমন ভাবে মানে চোখের পলকে আপনার বাসটা চলে আসছে। আমার ড্রাইভার কিন্তু প্রচুর চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে বাঁক আর ওভার স্পিড, এই জন্য দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এটা পরবর্তীতে ইনকোয়ারি সাপেক্ষে আমরা সঠিকভাবে বলতে পারবো। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। পরে রেলগেট এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় শহরের পৌর মুক্ত মঞ্চে গিয়ে। সেখানে পথসভায় কথা বলেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এনসিপির কর্মসূচি ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরপর পদযাত্রা যাবে হবিগঞ্জে। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্দোলন তৈরি হয়, ফলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য থেকে সবকিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। অনুষ্ঠানে যারা জাতীয় করেছেন তাদেরকে ধন্যবাদ। জাতীয় যুব শক্তির যারা রয়েছেন, শ্রমিক কর্মীরা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের সমন্বয়ক আবু বাকের মজুমদার আপনাদের সাথে রয়েছেন, যিনি সমিতির ছাত্র আন্দোলনে ডিবি অফিসে গ্রেফতার হয়েছিলেন। এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে সহযোগিতা রয়েছেন। আপনাদের সাথে রয়েছেন আপনাদের এলাকার সন্তান জনাব আতাউল্লাহ, যিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবসময় অগ্রসরীকে ভূমিকা পালন করেছেন। আমাদের সাথে রয়েছেন আপনাদের এলাকার প্রখ্যাত মুফতি ফয়জুল আমিনী, তার নাতি মাওলানা আশরাফ মাহাদি। আপনাদের সাথে রয়েছেন আশরাফুল আলম ডক্টর, যিনি আমাদের জুলাই আহতদের সহযোগিতা করেছিলেন। এবং আমাদের রয়েছেন আল মাহমুদ জিহান ভাই, ইনি আমাদের কেন্দ্রীয় সদস্য। এছাড়াও যুব শক্তি এবং নাগরিক পার্টির সদস্য রয়েছেন। ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে। গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী এবং মুজিববাদ বিরোধী লড়াইয়ের অন্যতম দুর্গ হবে এই ব্রাহ্মণবাড়িয়া। ইনকিলাব জিন্দাবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় কথা বলছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। 24-এর 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হৃদয়ের মরদেহের সন্ধানে
তুরাগ নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ বিষয়ে নিয়ে আরও বিস্তারিত খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, এই অভিযানের কি খবর আছে আপনার কাছে জানাবেন? জয়ী, সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কড্ডা এলাকাতে যে তুরাগ নদী রয়েছে সেই তুরাগ নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু অভিযান চালাচ্ছে। গেল 5ই আগস্ট পুলিশের গুলিতে হৃদয় নামে এক কলেজ ছাত্র নিহত হয়। সেই মরদেহ কিন্তু আজ পর্যন্ত পরিবার খুঁজে পায়নি। তো আমরা যেটি দেখেছি, গেল আগস্ট মাসে কিন্তু পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয় কোনাবাড়ি থানাতে। সেই মামলাতে কিন্তু কোনাবাড়ি থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন সেই সময় আসলে যে গুলিতে নিহত হয় অংশগ্রহণকারী এক পুলিশ সদস্য আকরাম হোসেনও কিন্তু এই মামলাতে আটক রয়েছে। তো আমরা আজকে পুলিশের সাথে কথা বলেছি, যারা এই অভিযানে এসেছেন তারা যেটি জানিয়েছেন, সেই সময় হত্যাকাণ্ডের যে ভিডিও ফুটেজ সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন পুলিশ সদস্য যে হৃদয়কে পেছন দিক থেকে গুলি করে হত্যার পর হাতে পা ধরে তাদের সেই মরদেহটি নিয়ে যাচ্ছে এবং মরদেহ নেওয়ার পরে কিন্তু 11 মাসেও সেই মরদেহের সন্ধান পায়নি পরিবার এবং সেই যে গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারের তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যে গাড়ি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে প্রাইভেট কারে করে হৃদয়কে এই নদীতে ফেলা হয়েছে, সেই প্রাইভেট কারের চালক মূলত তথ্য দিয়েছে যে তুরাগ নদীতে ফেলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তুরাগ নদীতে আসলে যে ফায়ার সার্ভিসের ডুবুরির দল রয়েছে আজকে পুলিশের একজন গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করছে। আমরা সকাল থেকে দেখছি ফায়ার সার্ভিসের ডুবুরির দল তারা কিন্তু পানিতে সেই মরদেহটি সন্ধান করছে। এখন পর্যন্ত কিন্তু মরদেহটি পাওয়া যায়নি এবং যেহেতু 11 মাস হয়ে গিয়েছে মরদেহ পাওয়া সম্ভব এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান। 2024-এর জুলাই অভ্যুত্থান পাল্টে দিয়েছিল সব হিসাব নিকাশ, রাজনৈতিক প্রেক্ষাপট। অবসান হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের শাসনামলে। জুলাই বিপ্লবের একজন অকুতোভয় যোদ্ধাদের ঢাকার ধামরাইয়ের মেহেদী ভূঁইয়া, যিনি বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছেন হামলাকারীদের দিকে। স্বাধীন ইসলামের ক্যামেরায় রৌনক মাহমুদ সৌরভের রিপোর্ট। 4 আগস্ট 2024, স্বৈরাচার পতন আন্দোলনের ঢাকার সাভারের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড। মুখোমুখি অবস্থান স্থানীয় জনতা ও পুলিশের। 4টি গাড়িতে থাকা সশস্ত্র পুলিশকে মোকাবিলা করতে ভিড়ের পেছন থেকে একাই এগিয়ে যান সাদা টি শার্ট পরা এক তরুণ। তার সেই সাহসিকতায় এগিয়ে যায় অন্যরাও। মুহূর্তে পিছু হাঁটতে বাধ্য হয় পুলিশ বাহিনী। অস্ত্রের মুখে এগিয়ে সাহস সঞ্চার করা সেই তরুণের নাম মেহেদী ভূঁইয়া, যিনি স্থানীয় ছাত্রদল কর্মী। 1 বছর পর একই জায়গায় দাঁড়িয়ে যেন ফিরে গেলেন সেই দিনের সেই স্মরণীয় মুহূর্তে। ছাত্র আন্দোলনে আমরা এই 4 আগস্ট এখানে আমরা অবস্থান নিই। পিছনের থেকে দেখি যে পুলিশের যে মারমুখী ভূমিকার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তখন পিছনের থেকে পুলিশকে দাবা দিয়ে আমরা এইটা কালামপুর স্ট্যান্ডটাকে আমরা মুক্ত করি। তখন জীবনের মায়ের কোনো চিন্তা ছিল না, কারণ হচ্ছে আমাদের সাভার আশুলিয়ায় আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের উপরে কিভাবে নির্মমভাবে গুলি চালানো হয়েছে। ছেলের সাহসিকতায় গর্বিত মেহেদীর মা বলছিলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় কত নির্যাতন সইতে হয়েছে তাদের পরিবারকে। আমার স্বামীর এই আওয়ামী লীগের সময় কেস দিছে, এই কেসে মনে করেন কি আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি। লাস্টে আমার জব করতে যেতে হয়েছে আমার সন্তানের মানুষ করার জন্য। আমার স্বামী কাজ করতে পারে নাই, বাইরে বের করতে হইতে পারে নাই। 16 বছর আমার স্বামী কেস চালাইছে। আমার গয়না গাটি, আমার যে জায়গা টাকা পয়সা ছিল সব নষ্ট করছে। জুলাই যোদ্ধা মেহেদীর মতো তরুণের চাওয়া আগামীর বাংলাদেশ হোক ততটাই শক্তিশালী আর নিরাপদ, যেখানে আর কোনো শাসক বন্দুক তুলবে না সাধারণ মানুষের দিকে। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, সাভার, ঢাকা। খেলার খবর, বাংলাদেশ পাকিস্তান সিরিজ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ নামছে বাংলাদেশ। শর্টার ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এমন সুযোগ পাচ্ছে টাইগার্স। একাদশে পরিবর্তনের আভাস। শেষ টি20-র আগে অনুশীলন করেনি দু দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।